Hello students, Assalamu alaikum. Welcome to another classes in Optimum Teaching Center. আমি আতাউর রহমান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে আসছি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আমরা আজকে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স এর বেসিক এন্ড ইনস আউট বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করব এই ক্লাসটির মাধ্যমে আপনারা কমপ্লিটিং সেন্টেন্স এর যে বেসিক টুলস গুলো কিছুটা হলেও জানতে পারবেন এবং শিখতে পারবেন। ওকে, আমরা আর বিলম্ব না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে ফিল আপ করবো এবং কমপ্লিটিং সেন্টেন্স এর যে টুলস গুলো সেগুলো যদি আমরা প্রথম টুলসে যাই তাহলে আমরা দেখতে পাবো প্রথমটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। এই কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকারের ভিতরে যদি আমরা প্রথমটি বলি, প্রথমটি হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল, and the second is past conditional, third is perfect conditional, and the fourth is zero conditional. ওকে, তাহলে আমরা যদি আমরা প্রথমে যাই কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল, হোয়াট ইজ কন্ডিশনাল সেন্টেন্স? ওকে, যে একটি বাক্যে মূলত শর্ত বোঝাবে, যে একটি শর্ত দেওয়া থাকবে, সেখানে শর্তটা আমরা কিভাবে বুঝবো? শর্তটি বোঝার জন্য আমাদেরকে মূলত দেখতে হবে সেই বাক্যে ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট এটসেট্রা এগুলো থাকতে পারে। তখন আমরা বুঝবো এটি মূলত কন্ডিশনাল বোঝাচ্ছে। আমরা একটি ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে পারি ফ্রেজ এবং ক্লজ দ্বারা। যেমন গত ক্লাসে আলোচনা করেছি ফ্রেজ এবং ক্লজ নিয়ে, সেখানে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে ফ্রেজ কি এবং ক্লজ কি। তাই আমরা যখন আমাদের পরীক্ষায় একটি ইনকমপ্লিট বাক্য দেওয়া থাকবে, আমরা সেটিকে মূলত ফ্রেজ অথবা ক্লজ দিয়েও আমরা সেন্টেন্স ফিল আপ করতে পারি। এক্ষেত্রে আমাদেরকে কিছু রুলস মেনটেন করতে হয়। যেমন she will go after my arrival or after arrive। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা একটি একগুচ্ছ শব্দ দ্বারা ফিল আপ করবো, যে সাবজেক্ট ভার্ব একসাথে থাকবে, সেটা হচ্ছে ক্লজ। অন্যদিকে যেখানে আমরা একটি একগুচ্ছ শব্দ দেব কিন্তু ভার্ব থাকবে না, সেটা হচ্ছে ফ্রেজ। তাহলে আমরা একটি ইনকমপ্লিট বাক্যকে ফ্রেজ অথবা ক্লজ দ্বারা ফিল আপ করতে পারি। এটি মূলত আমাদের যে আমরা কিভাবে কমপ্লিট করব তার একটি বেসিক রুলস। আমরা পরবর্তী পেজে যাই। আমি প্রথমে বলেছি যে কন্ডিশনাল সেন্টেন্স আমাদের চেনার উপায় ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট এটসেট্রা। এগুলো থেকে আমরা প্রথমে আলোচনা করব প্রেজেন্ট কন্ডিশনাল নিয়ে। প্রেজেন্ট কন্ডিশনাল এটি চেনার উপায় হচ্ছে ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আমরা পরের অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে পারবো। পরের অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে পারবো। যেমন এখানে বলা হচ্ছে if it rains will not go out। যে রুলসটা যদি আমরা প্রথমে দেখি, ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরের অংশটি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দিতে পারি। অর্থাৎ পরের অংশ আমরা সাবজেক্ট প্লাস উইল, শেল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট দ্বারা ফিল আপ করতে পারি। তবে মনে রাখতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা উইলের পরিবর্তে ক্যান, মে এক্সট্রা ইউজ করতে পারি। এখানে ঠিক এক্সাম্পল দিয়েছে যে ইফ ইট রেইনস উইল নট গো আউট। বলা হচ্ছে ইফ ইট রেইনস উইল নট গো আউট, অর্থাৎ যদি বৃষ্টি হয় আমরা বাইরে যেতে পারবো না। তাহলে আমরা রুলসে দেখেছি যে ইফ যুক্ত অংশ ইফ দ্বারা চিনতে পারবো আমরা যে এটি কন্ডিশনাল সেন্টেন্স হবে। অর্থাৎ ইফ যুক্ত অংশ এখানে আছে ইফ ইট রেইনস, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কন্ডিশনাল নিয়ম হচ্ছে
যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর পরের অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে পারবো। সেই জন্য আমরা পরের অংশটি সাবজেক্ট উইল প্লাস কি ভার্বের বেস ফ্রম, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা এখানে উইলের পরিবর্তে ইউজ করতে পারবো মে, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু ইউজ করতে পারবো। মনে রাখতে হবে যখন কোন একটি বাক্যে সম্ভাবনা বোঝাবে, তখন আমরা মে ইউজ করব। আবার কোন একটি বাক্যে যখন পারা অর্থে, যেমন আই ক্যান বি অ্যাবল ইট, আমরা বলতে পারি আই ক্যান ডু ইট, কোনো কিছু পারা অর্থে আমরা ক্যান বসাতে পারি। হ্যাভ টু, হ্যাজ টু, মনে রাখতে হবে হ্যাভ টু, হ্যাজ টু যে কোনো কিছু বাধ্যতামূলক অর্থে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ টু ডু দিস, আমি এই কাজটি করতে বাধ্য। এরকম অর্থে বাধ্যতামূলক বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহৃত হয়, বাধ্যতামূলক অর্থে ব্যবহৃত হয়। মে সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, সম্ভাবনা অর্থে। তাহলে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল এর বেসিক যে নিয়মটি পেলাম সেটা হলো ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আমরা পরের অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স লিখব। ফিউচার ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব বেস ফ্রম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্ষেত্রে আমরা শেল অবলিক উইল এর পরিবর্তে মে, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ইউজ করতে পারবো। তাহলে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট কন্ডিশনাল। এখন আমরা দেখবো আমাদের ফার্স্ট কন্ডিশনাল। আমরা আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল নিয়ে। ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটি হবে ফিউচার ইন দ্য পাস্ট। মনে রাখতে হবে ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আমরা তখন বুঝে নেব এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল, এবং পাস্ট কন্ডিশনাল হলে পরের নিয়মটা হচ্ছে মানে পরের অংশটি ফিল আপ করতে হবে ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এর পরের অংশ হবে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট কি? অর্থাৎ এই অংশটি হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা এখানে উড অথবা কুড অথবা মাইট যে কোনো একটি ইউজ করতে পারবো। এখান থেকে আমরা উডও ইউজ করতে পারি অথবা কুড যে কোনো একটি ইউজ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে যে বেসিক টুলসটা পেলাম সেটা হলো ইফ যুক্ত অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটি পাস্ট কন্ডিশনাল, এবং এর পরের অংশটি আমরা ফিল আপ করবো ফিউচার ইন দ্য পাস্ট দিয়ে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা পূর্বের যে সেন্টেন্সটি ছিল ইফ ইট রেইনস, আমরা সেটাকে যদি বলি, আমরা যদি লিখি ইফ ইট রেইনস ছিল, আমরা সেটিকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখি তাহলে হয়ে যাবে ইফ ইট রেইনড, যদি বৃষ্টি হতো, ইফ ইট রেইনড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর মানে এটি হচ্ছে পাস্ট কন্ডিশনাল। তাহলে আমরা এই যে পরের অংশ ফিল আপ করবো সেটি হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে যদি বৃষ্টি হতো আমরা বাইরে যেতাম না বা বাইরে যাওয়া হতো না, তাহলে সাবজেক্ট আমাদের রুলস অনুযায়ী আসবে উড, আই উড, আমরা বাইরে যেতাম না, তাহলে সেন্টেন্স নেগেটিভ, তাহলে আই উড নট
ভার্বের বেস ফর্ম গো, গো আউট, আউট। ওকে, আমরা আলোচনা করছি পাস্ট কন্ডিশন নিয়ে। পাস্ট কন্ডিশনে আমরা দেখতে পেলাম যে ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা পরের অংশে উড বসাতে পারি, অথবা কুড, মাইট যে কোনো একটি বসাতে পারি, প্লাস কে ভার্বের বেস ফর্ম দিতে পারি। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, তা হলো ইফ যুক্ত অংশে যদি আমরা কোনো বি ভার্ব দিই, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট যদি কোনো বি ভার্ব ইউজ করতে চাই এবং সেটি কন্ডিশনালে, তাহলে সেই বি ভার্ব হবে ওয়্যার, বলতেছে যে if I were a child again I could enjoy my life। আপনারা দেখতে পাচ্ছেন যে ইফ যুক্ত অংশ, এবং সেখানে বলতেছে যে ইফ যুক্ত অংশ যে আমি যদি আবারও চাইল্ড হতাম, শিশু হতাম, অর্থাৎ যখন কোনো কিছু অবাস্তব কোনো কল্পনা বোঝাবে, এরকম অর্থ কোনো সেন্টেন্স দিবে, সেক্ষেত্রে বি ভার্ব ওয়্যার ইউজ করতে হয়। সেই জন্য এখানে বলতেছে ইফ আই ওয়ার এ চাইল্ড, নট ওয়াজ আ চাইল্ড, এটা হবে না, হবে ওয়্যার। কারণ আমি এখন চাইলে শিশু হতে পারবো না, তাই যে অবাস্তব কল্পনা, সেই জন্য এখানে হবে ইফ আই ওয়ার এ চাইল্ড। তাহলে এটা আছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের স্বভাবতই রুলস অনুযায়ী ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ আমাদের ফিল আপ করতে হবে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে যদি আমি শিশু হতাম, তাহলে অর্থ অনুযায়ী যে আমি আমার জীবনকে উপভোগ করতে পারতাম, অথবা আমি এই কাজটি করতে পারতাম। আমি যদি শিশু হতাম, আমি এই কাজটি করতে পারতাম। সে যে পারা অর্থে আমি বলেছি উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম যে কোনো একটি ইউজ করতে পারবো। এখানে লিখেছে সাবজেক্ট আই, কুড প্লাস ভার্বের বেস ফর্ম B1 এনজয় মাই লাইফ।